বৃন্দকে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। এবং আজকে মূল ক্লাস হচ্ছে হোয়াট ইজ হোমিওপ্যাথি। এর আগের দিন বলেছি কেন আমি এর প্রেক্ষাপটটা কি, তার আগে আমার যাদের কাছে আমি শিখেছি তাদের একটু স্মরণ করে নিই। ডাক্তার এস.এন. চ্যাটার্জি, ডাক্তার ডি.ডি. ব্যানার্জি, ডাক্তার বিশ্বনাথ সেনগুপ্ত, ডাক্তার ডি রায়, ডাক্তার কেশি দাস, বিভা কাঞ্জিলাল ও তপন কাঞ্জিলাল। আমি সবচেয়ে বেশি ঋণী হচ্ছে ডক্টর কেশি দাস এবং বিভা কাঞ্জিলাল এবং তপন কাঞ্জিলালের কাছে। তা আজকের আলোচনা যেটা নিয়ে আমি করেছি যে ওই 3 নম্বর যেটা আছে নলেজ অফ ডিস, এটা হচ্ছে আমাদের হোমিওপ্যাথি সমাজে। আমাকে বহু জায়গায় এটা নিয়ে ফাইট করতে হয়েছে। তা জুনিয়র চিকিৎসক বন্ধু যারা আছেন তারা কিন্তু ওই নলেজ অফ ডিজিজ বলতে তারা অনেকেই মনে করেন যে প্র্যাকটিস অফ মেডিসিন। না, সেটা আমি ব্যাখ্যা দিয়েছি। ব্যাখ্যা দেওয়ার পর এইবার আমি কি করব, অর্গানন থেকে আমি ব্যাখ্যা দেব যে হ্যানিম্যান ঠিক কি বলতে চেয়েছেন। অ্যাপোরিজম ধরে ধরে বাংলা অনুবাদ করে তো সম্ভব নয়। প্রত্যেকটা অ্যাপোরিজমের কনোটেশনটাকে আমাকে বুঝতে হবে, বুঝে নিয়ে আমি সেটা বলবো আপনাদের। প্রথমে আমি শুরু করছি ছ নম্বর অ্যাপোরিজম। 6 নম্বর অ্যাপোরিজম যেটা আছে, 6 নম্বর অ্যাপোরিজমে কি বলা হচ্ছে এখানে, সুস্থ অবস্থায় মানুষটিকে যে স্বাভাবিক অবস্থা ছিল এখন রোগাক্রান্ত হয়ে সে যে অস্বাভাবিক পরিবর্তন রোগী নিজে অনুভব করছেন এবং চারপাশের লোকজন যা দেখছেন এবং চিকিৎসার পর্যবেক্ষণ করছেন, এইসব ইন্দ্রিয়গ্রাহ্য লক্ষণগুলি সম্পূর্ণভাবে রোগ প্রকাশ করে। তাহলে কি হলো না, তিনি নিজে যেটা অনুভব করছেন এবং অন্যরা যা দেখছেন এবং তার মধ্যে চিকিৎসক আছেন, এই সব মিলিয়ে কিন্তু একটা রোগ প্রকাশ হচ্ছে। কিন্তু আমাদের যে ডমিনেন্ট স্কুল যেটা আছে সেখানে কি আপনার অনুভবের কোনো মূল্য আছে? আপনার অনুভব নিয়ে কি হতে পারে, বরঞ্চ আপনাকে একটা আনুমানিক চিকিৎসা দেবে, এই ওষুধগুলো আগে খান, এই টেস্টগুলোকে করিয়ে আনুন, তারপর বৈজ্ঞানিক চিকিৎসা শুরু হবে। তাহলে বোঝা যাচ্ছে যে এইটা যদি 6 নম্বর অ্যাপোরিজমের মূল বক্তব্য হয় যে তাহলে কি হচ্ছে, চিকিৎসক কি দেখছেন, তার ইন্দ্রিয় দিয়ে কি দেখছেন, কি কি পরিবর্তন রোগী অনুভব করেছেন এবং চিকিৎসক কি দেখছেন, তার পরিজনেরা কি দেখছেন, এইগুলো কিন্তু আমাদের ইনক্লুড করতে হয়। কিন্তু ব্যাপার হচ্ছে যে অন্য চিকিৎসা যে ডমিনেন্ট স্কুল যেটা আছে, এইগুলো কি কোনো মূল্য আছে? নাথিং এলস। তাদের কিন্তু চিকিৎসা ব্যবস্থাটা কিন্তু ওই যান্ত্রিক ব্যবস্থা বা তার টেস্ট বিভিন্ন রকম করে তার ভিত্তিতে যেটা হবে সেটা ফাইনাল। তার আগে কি হবে না, আনুমানিক চিকিৎসা, এই সিমটম অনুযায়ী এই করা যায়। সিমটম নিয়ে তারা আমাদের অনেক সমালোচনা করেন। এই যে চিকিৎসাটা যেটা আনুমানিক চিকিৎসা, এটা কি সায়েন্টিফিক হতে পারে? এটা আমরা খুব ভাগ্যবান যে হ্যানিম্যান আমাদের আনসায়েন্টিফিক হওয়ার থেকে বাঁচিয়ে দিয়েছেন। কিরম বাঁচিয়ে দিয়েছেন, আমরা সিমটোম্যাটোলজি নেব, নিয়ে আমরা যেটা টোটালিটি পাবো সেইটা আমরা দেব, এবং দরকার পড়লে আমরা টেস্ট করাবো না, এটা কথা নয়, এটা আমাদের কথা নয়। কিন্তু ব্যাপার হচ্ছে আমরা ওটার উপর অতটা নির্ভরশীল নয়। প্রথমে আমরা প্রেসক্রিপশন যেটা করব সেটা করলাম, তারপর আমরা রেকর্ড করে যদি আমরা গলস্টোন যদি পাই, গলস্টোন পেলে তার একটা অবস্টাকেল টু রিকভারি একটা ভয় আছে, সেটা সারতে পারে নাও সারতে পারে, সেই ব্যাপারগুলো অন্যরকম। কিন্তু সেখান থেকে আমি একটা ডিজিজ সম্পর্কে ধারণা আমি করতে পারি যে এইটা এই কন্ডিশন হচ্ছে, এই কন্ডিশন হলে এই সময় লাগবে। আর কিছুই না পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের কেস তো খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। তাহলে এখান থেকে এটা পরিষ্কার হলো যে মৌলিক পার্থক্য কি, আমি প্র্যাকটিস অফ মেডিসিনে কিন্তু আমি অ্যাটেন্ডেন্সের বক্তব্য বা রোগীর বক্তব্য এটার কোনো মূল্য আমি পাবো না ভাই। এটা কি হ্যানিম্যান বলতে পারেন তার জন্য যে নলেজ অফ ডিজিজ মানে প্র্যাকটিস অফ মেডিসিন? কি করে বলবেন তিনি? আমার এটা প্রশ্ন ছুড়ে দিলাম আমি, বিশেষ করে জুনিয়রদের ভাবনার জন্য, সিনিয়রদের কথাই বলছি না, তারা এটা বোঝেন, তারা জানেন। এবং 7 নম্বর সূত্র, আমরা রোগের অস্বাভাবিক লক্ষণ সমূহ ছাড়া কিছুই উপলব্ধি করতে পারি না, সুতরাং সম্ভবপর রোগ সৃজনী শক্তির অস্তিত্ব, দেখুন সম্ভবপর রোগ সৃজনী শক্তির অস্তিত্ব, দ্যাট মিনস এই মায়াজম ঢুকে গেল এখানে, শক্তি এবং রোগ উৎপাদনের সহায়তাকারী অন্যান্য ঘটনা। রোগ উৎপাদনের সহায়তা কে করে?
এক্সাইটিং কজ করে অ্যান্ড মেনটেনিং কজ করে, এই দুটো করে। তাহলে এইবার হচ্ছে কি যে আপনি যখন একটা সিমটম নিলেন পেশেন্টের, রেকর্ডিং করলেন, রেকর্ডিং করার পর যদি তার এক্সাইটিং কজ বা মেনটেনিং কজ না পান, তাহলে আপনি কি করবেন? কিচ্ছু করতে পারবেন না। এইখানেই হচ্ছে হ্যানিম্যান অনন্য সাধারণ। তিনি কি বলছেন? প্রেজেন্ট কমপ্লেনে পাচ্ছেন না, ঠিক আছে, প্রিভিয়াস কন্ডিশনে চলে যান, তার পাস হিস্ট্রি চলে যান, সেখানেও পেলেন না। এবার তার বংশ হিস্ট্রিতে দেখুন, কোনো না কোনো জায়গায় আছে। যদি আপনি এই বিষয়টা না আবিষ্কার করতে পারেন, মেনটেনিং কজ আর এক্সাইটিং কজ, তাহলে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আপনি ফেলিওর হবেন। আরেকটা উপায় আছে, সাকসেশন অফ অর্ডার। সাকসেশন অফ অর্ডার মানে ব্যাপার হচ্ছে যে পেশেন্টের, ধরুন আমি এখানে কিছু পেলাম না, তার বাবার আমি একটা কেস পেলাম, তার বাবার হয়তো একটা লাং ক্যান্সার হয়েছিল, লাং ক্যান্সার পেলাম, এবং আমরা লাং ক্যান্সার লিখে রাখি, সে আপনার আত্মটি লিখি না, এটা হোমিওপ্যাথি না। দেখুন এখানে ডিজিজ, যে ডিজিজ নামটা, এই নামটা কিন্তু কাজে আমার কিরকম কাজে লাগছে দেখুন। আমি তখন জিজ্ঞেস করি কোন কালে আপনার প্রথম ধরা পড়লো, না আমার এই সময় ধরা পড়লো। ধরা পড়ার পর কতদিনে তিনি বাঁচলেন এবং কোন ক্যাটাগরির হলো। ক্যান্সারের তো বিভিন্ন স্টেজ আছে, এইখানে দেখুন প্যাথোলজিক্যাল নলেজটা আপনার অত্যন্ত জরুরি, কিন্তু নাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। কারণ এই স্টেজের উপরে আপনার পোটেন্সি, এমনকি কিছু মেডিসিন আছে যেগুলো সিলেকশন ওই সময় করা যায় না, পরে করতে হয়। ফলে বুঝতে পারছেন যে প্যাথোলজি জানতে হবে, কিন্তু প্যাথোলজি জানতে গিয়ে আমাদের হোমিওপ্যাথি ভুলে গেলে চলবে না, এটা মাথায় রাখতে হবে। এবার তাহলে কি হলো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে পেশেন্টের এই হিস্ট্রিতে পেলাম, তারপরে পেশেন্ট বলছে যে হ্যাঁ লাংসটা কোথায় হয়েছিল ভাই, না রাইট সাইডে হয়েছিল, এটা আপনি একটা পেতে পারেন। পরে হয়তো বলবে যে রাইট লেফট দুটোই হয়েছিল, প্রথমে রাইট দিকে হয়েছিল, পরে লেফটে ছড়িয়ে পড়লো। এই যে রাইট থেকে লেফটে ছড়িয়ে পড়লো, রাইট টু লেফট ছড়িয়ে পড়লো, এইটা আপনি পেলেন। এইবার বর্তমানে যে পেশেন্টটা আপনি যেটা দেখছেন, তার একটা দেখা যাচ্ছে যে তার একটা টনসিলের ইয়ে নিয়ে খুব ভুগছে, মারাত্মকভাবে ভুগছে টনসিলের গন্ডগোল নিয়ে। দেখা গেল তার টনসিলটা শুরু হয়েছিল এই রাইট সাইডে, এবং পরবর্তীকালে লেফট সাইডটা আক্রান্ত হচ্ছে, এখন দুটোই ফুলে আলু হয়ে আছে। এমন পেশেন্টও দেখেছি তার ভাত খেতে অসুবিধা হয়, আমি এমন পেশেন্টও দেখেছি, বেশ কয়েকটা দেখেছি। মানে ও এত ছোট ফুটো, সে যে চটকে তাকে লিকুইডের মতো চুমুক দিয়ে খেতে হয়, এমন পেশেন্ট আমি জীবনে দেখেছি। ফলে কি হলো, এই যে হলো, এইখান থেকে আমি কি পেলাম, হোয়াট ইজ ম্যাটার, এখানেও সে রাইট সাইডে হলো, রাইট সাইড হয়ে গিয়ে তার লেফট সাইডে গেল। ওইখানে তার যে বাবার কি ক্ষেত্রটা পেলাম, বাবার ক্ষেত্রটা পেলাম কি রাইট থেকে লেফটে গেছে। হোমিওপ্যাথির ক্ষেত্রে এইটা আমার জানা দরকার। এইটা পেলে আমি কি হচ্ছে, বাবার সঙ্গে এর একটা সাকসেশন অর্ডার কিন্তু আমি পেয়ে গেলাম, যেটা আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাইট সাইড এবং রাইট টু লেফট, এই যে ডিরেকশনটা কিন্তু পেশেন্টের সিমটম। তাহলে আমি কি পেলাম, কার সঙ্গে আমি সংযোগ করলাম, না আমি তার বাবার ওই পেশেন্টের রোগীর সঙ্গে, তার বাবার সঙ্গে না, বাবার রোগী হিসেবে তার বাবা, যে তার সঙ্গে বর্তমান যে পেশেন্ট তার রোগীর। এইবার যখন এরকম একটা পাওয়া যাবে, অর্ডার অফ সাকসেশন যখন পাবো, তখন জিজ্ঞেস করতে হবে আমাদের মেন্টাল সিমটম। আমরা তো জিজ্ঞেস করি না বাবাকে, বাবা লিখে দিয়েছি ক্যান্সার, মানে সে যে সাজিয়ে রাখার মতো জিনিসপত্র সেরকম তা তো নয়। তখন জিজ্ঞেস করতে বাবার মেজাজটা কেমন ছিল, এবার জিজ্ঞেস করতে বাবা মানুষটা কেমন ছিল, এইটা দেখুন। এবার এইটার সঙ্গে যদি তার বর্তমান পেশেন্টে যদি ট্যালি করে যায়, এটা সোনায় সোহাগা, একদম মানে কেল্লা ফতে। তাহলে বুঝতেই পারছেন যে এই যে পাস হিস্ট্রির উপর ভিত্তি করে আমি যে এইখানে প্রেসক্রিপশন করতে পারবো, এটা কি আমাদের প্র্যাকটিস অফ মেডিসিনের নলেজ বা ডিজিজ নলেজ থেকে কি আমরা করতে পারবো? অসম্ভব, সেখানে কোনো গুরুত্বই নেই। বা যদিও আজকাল হিস্ট্রি নাই বটে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই তত্ত্বের উপর ভিত্তি করে তাদের চিকিৎসা ব্যবস্থা এখনো গড়ে তুলতে পারেন। হ্যানিম্যান যে কত বড় চিকিৎসক, কত মডার্ন, আর মডার্ন হলো হ্যানিম্যানকে ছোট বলা হয়, আলট্রা মডার্ন আরো কিছু কিছু টার্ম থাকে, আমার ইংরেজি নলেজ অত নাই। সেই পর্যায়ের একজন বিজ্ঞানী, সেখানে তিনি কি করছেন, ওই যে বংশের সঙ্গে, ওই যে তার বাবার বংশের সঙ্গে ট্যালি করে ওষুধটা দিলাম, রেজাল্টটা এসে গেল। আমার রিসেন্ট একটা লাং ক্যান্সার কেস আছে, লাইকোপোডিয়াম আমি 0.1 দিয়েছি, পেশেন্টের ব্লিডিংটা বন্ধ হয়ে গেছে, পেনটা কিন্তু এখনো বন্ধ হয়নি, পেনটা আছে, পেশেন্ট অ্যাজ এ হোল বেটার আছে। তাহলে এই যে জায়গাটা আমি পাচ্ছি, এই জায়গাটা উপর ভিত্তি করে যে আমি ওষুধটা দিচ্ছি, এইটা কিন্তু হচ্ছে
টোটালিটি অফ সিমটম করতে খুব সাহায্য করবে। এই লিঙ্কটা কিন্তু আমাদের বার করতে হবে। এটা যদি আমি এক্সাইটিং কজ না পান, যদি আপনি তার হচ্ছে কি বলবো পরিপোষক কারণ মেনটেনিং কজ যদি না পান, তাহলে কিন্তু আপনাকে এইরকম ভাবে একটা অর্ডার অফ সাকসেশনটা করতে হবে। এইবার দেখুন ওই যে পেশেন্টটা যেটা দেখছে ওর সঙ্গে যদি এই ছেলেটার যদি আপনি কিছু মেন্টাল সংযোগ পেয়ে যান, তাহলে সোনায় সোহাগা। আমি এটা রিপিট করছি এই কারণে জুনিয়রদের এই জায়গাটা বুঝতে সুবিধা হবে। তার মানে আপনাদের একটা ধারণা অনেকেই দিয়ে থাকেন যে আমি প্রেজেন্ট কমপ্লেন খুব ভালো করে লিখলাম, লিখে আমি কি করলাম রেপারারি করলাম, ওই সেই ইয়ে করলাম ছোটবেলায় সেটা সেই যোগ বিয়োগ করে না, যোগ বিয়োগ করে দেখলাম যে বেশি পেয়েছে তাকে দিলাম। আরে বাবা জড়বাদী চিন্তা ভাবনায় তো সংখ্যাটাই বেশি, ভোটে যদি বেশি সংখ্যা পায় সে জয়ী হবে। আপনি যদি বেশি নাম পান আমি বেশি বুদ্ধিমান মনে হবে। হ্যানিম্যান এই জড়বাদী চিন্তার এই মৌলিক জায়গাটাই ঘা মেরে দিলেন। এটা শুধুমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে নয়, সর্বক্ষেত্রেই হ্যানিম্যান গুণগত মানকে বেশি গুরুত্ব দিলেন। 153 নট ফর হোমিওপ্যাথিক প্রেসক্রিপশন। এটা আমাদের জীবনকে, আমাদের সত্তাকে মিউটেশন করা, পরিবর্তন করার একটা আমাদের জীবনে কি কি আনকমন পিকুলিয়ারি আছে, কি কি আমাদের বিশেষ বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমাদের করতে হবে। দেখুন প্রত্যেকটা যে বিজ্ঞানে নামকরণ হয়েছে বিভিন্ন প্রাণী বলুন বা আমাদের ফল টল সবকিছু কিন্তু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই হয়েছে। ফলে হ্যানিম্যান কি কাজটা করে গেছেন আপনি বুঝতে পেরেছেন। আরেকটা কথা ভাববার বিষয়, দেখুন জেনেটিক্স বা জেনেটিক বিজ্ঞান আমরা নিশ্চয়ই জানবো, দেখুন জেনেটিক্সকে অ্যাপ্লাই কোথায়, আমরা দেখুন অ্যাপ্লাই করে দিচ্ছি কোথায় করেছি, তার বাবার সঙ্গে ট্যালি করে তার ছেলেকে আমি করে দিচ্ছি, রেজাল্ট এসে যাচ্ছে। তাহলে এই যে জেনেটিক্স বিজ্ঞানকে এই যে হ্যানিম্যান তার ইয়েতে বলছেন, ওই ক্রনিক ডিজিজে যেটা বলছেন, ক্রনিক ডিজিজে কি বলছেন, জেনারেশন আফটার জেনারেশন প্রবাহিত হচ্ছে, সোরা বলতে গিয়ে বলেছে। আচ্ছা বলুন তো আর কি বললে পরে জেনেটিক্সের জন্মদাতা বলা যায় তাকে, আর কি বললে করা যায়। তিনি শুধু তাই নয়, তিনি তার শুধু তত্ত্বের মধ্যে রাখেননি, তিনি পণ্ডিতই করেন নাই, তিনি হোমিওপ্যাথ হতে বলেছেন। 17 নম্বর অ্যাপোটিজমে কিন্তু এই পণ্ডিতদের সম্পর্কে তিনি একটু খুব মোক্ষম কথা বলেছেন, সেটা আমি রাস্তার বাইরে চলে যাচ্ছি বলে আমি ওটা বলছি না, একটু দেখে নেবেন। আমাদের কিন্তু হোমিওপ্যাথ হতে হবে। হোমিওপ্যাথ হতে বলে এই যে আমাদের দর্শনের সঙ্গে সঙ্গে অন্যান্য বিজ্ঞানের যে মেলবন্ধন, এই মেলবন্ধনগুলো আমরা যদি না করতে পারি তাহলে কিন্তু ইট ইজ ফ্রুটলেস, অ্যাকচুয়ালি ইট ইজ স্টেরাইল প্রেসক্রিপশন হবে। এই কথাটা আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না। এবার আসি পরের ইয়েতে। আচ্ছা এবার হচ্ছে কি 8 নম্বর সূত্র, যদি সব লক্ষণ দূর হয়ে যায় তবে বুঝতে হবে রোগ আভ্যন্তরীণ আরোগ্য হয়েছে। পুরনো চিকিৎসা পদ্ধতি ইয়া অস্বীকার করে এবং অজ্ঞতার পরিচয় দেয়। ওরা এই সময় অভিযোগ করতো যে ও হোমিওপ্যাথি সিমটম দূর করতে পারে, রোগ দূর করতে পারে না, এরকম ভাবে আমাদের বলা হতো। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে যে আমাদের এখন বর্তমান সমাজে কি হয়ে গেছে, ভ্যালিডেশন করে তো রোগ দূর করে দেওয়া যায়। আপনি ধরুন একটা ডায়াবেটিসের পেশেন্ট দেখলেন, ডায়াবেটিস পেশেন্ট আমি খুব ভালো প্রেসক্রিপশন করেছি, প্রেসক্রিপশন করে পেশেন্ট অ্যাজ এ হোল ভালো আছে, সার্বিক সব দিকে উন্নতি হয়েছে, কিন্তু ডায়াবেটিসটা সারলো না, প্যাথোলজিটা সারলো না, তাহলে এটা কিওর হলো না, এটা কিওর হলো না। আমাদের বুঝতে হবে শুধুমাত্র পেশেন্ট ভালো থাকলে ব্যাপারটা না, পেশেন্টের সঙ্গে সঙ্গে তার যে ডিজিজ কন্ডিশনটা যেটা সেটাও সারতে হবে। তবে কিছু ক্ষেত্রে ইরিভার্সিবল প্যাথোলজি থাকে, দ্যাটস অ্যানাদার থিং, সেটা অন্য কথা। কিন্তু কথা হচ্ছে আমাদের কিন্তু ভাবতে হবে। এরপরে আমরা চলে আসছি 8 নম্বর গেলাম। 9 নম্বর সূত্র কি বলছে, সুস্থ অবস্থায় আত্মিক শক্তি দেহকে সঞ্জীবিত করে এবং নিয়ন্ত্রণ করে সমন্বয় সাধন মাধ্যমে। যে সুস্থ অবস্থায় যে আমাদের দেহটা এই সমন্বয় সাধন করছে এটা আমরা বুঝতে পারি, তখন আমরা কমপ্লেন করি না। তাহলে কি হচ্ছে, এই সমন্বয় সাধন যেটা হচ্ছে, সমন্বয় সাধনটা কি হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে একটা ইকুইলিব্রিয়াম নষ্ট হতে গেলে ধরুন এই যে আমরা পাখাটা ঘুরছি, পাখাটা ঘুরতে গেলে তো শক্তি লাগবে, এই যে আলোটা জ্বলছে এই জন্য তো শক্তি লাগবে। তাহলে যদি একটা চেঞ্জ হয়, চেঞ্জ হলে পরে কি হবে, সেখানে একটা শক্তি লাগবে। সেই শক্তিটা মানুষের পক্ষে নয়, মানুষের ফিজিওলজিক্যাল অ্যাসপেক্ট দিক থেকে বলুন, মেন্টাল অ্যাসপেক্ট দিক থেকে, কোনো দিক থেকে সেটা মানুষের পক্ষে নয়। তাহলে এই যে শক্তি যেটা, এটাকে হ্যানিম্যান বলে রোগ শক্তি। এই যে রোগ শক্তি বা রোগ সৃজনী শক্তি, রোগ
শক্তি বলার থেকে রোগ সৃজনী শক্তি বাংলাটা যদি বলি তাহলে ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হয় বলে আমি মনে করি। এবার কি বলছে, এই যে আত্মিক, এই যে ভাইটাল প্রিন্সিপাল, ভাইটাল ফোর্স, পরবর্তীকালে ভাইটাল প্রিন্সিপাল করলেন, এইটা কি তো অনেকে মানে না। এমনকি আমাদের হোমিওপ্যাথি জগতেও যারা আছেন তারাও অনেকে এটা মানেন না। এমনকি খুব নাম করা লোক আছে, হেরিং, হিউজেস, এরকম প্রচুর মানুষ আছে যারা এটাকে মানেন না। এবার তাহলে সমস্যাটা হচ্ছে কি, যে কোনো একটা ঘটনা ঘটবে তার পিছনে শক্তি থাকবে না, আন্ডারলাইং কজ থাকবে না। হোয়াট ইজ, এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? প্রত্যেকটা ঘটনার পেছনে শক্তি কাজ করে, শক্তি ছাড়া কোনো পরিবর্তন হয় না। আপনার সামনে যে বইটা আছে, বইটা আপনি যদি তাকের উপর রাখতে চান তাহলে আপনার হাত দিয়ে তুলে রাখতে হবে, তাহলে বইটা এমনি এমনি তাকে উঠে যাবে? কখনোই সে উঠতে পারবে না। এমনকি পাখাও যদি তার থাকে, পাখা থাকলে সে কি করবে, হাওয়া করে মানে ইয়ে করে পাখির মতন ইয়ে করে কি ও বাতাস কেটে উপরে উঠতে হবে, সেখানেও শক্তি প্রয়োগ করতে হয়, সেখানেও ক্যালোরি খরচা হয়। তাহলে ক্যালোরি ছাড়া কোনো কিছু পরিবর্তন হয় না, তবু আমরা মানবো না। ফলে এই যে আমাদের যে মায়াজমের যে ব্যাপারটা, যেটা এইটা কিন্তু আমাদের গভীরভাবে বোঝা দরকার। প্রত্যেকটা মায়াজমের কিন্তু নিজস্ব বৈশিষ্ট্য আছে। আজকাল মায়াজমের বৈশিষ্ট্য আরো বোঝা মুশকিল হয়ে দাঁড়িয়েছে কমপ্লিকেশনের জন্য। কমপ্লিকেশনটা একটা ইন্টার মায়াজমেটিক কমপ্লিকেশন একটা আছে, একটা হচ্ছে আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজের সঙ্গে কমপ্লিকেশন আছে, সেটা তো আরো ডেঞ্জারাস। সেটা তো আরো ডেঞ্জারাস। এখন আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ আমি দেখতে পাবেন। এই যে আমি কদিন আগে একটা প্রেসক্রিপশন দেখলাম, একটা এমডি 8টা-6টা করে ওষুধ দিয়েছে, সে পেশেন্ট আমার হাতে এসছে। যাই হোক, তা এই তো অবস্থা। বাস্তবতা খুব কঠিন। এবং আমি বলবো, আমি হোমিওপ্যাথির কর্তৃপক্ষ বলবো, তারা অত্যন্ত সাহসের সঙ্গে আজকে এই জায়গাটা লড়াই করছেন। তাদের এই জন্য আমরা ধন্যবাদ জানাই, যে এই জিনিস এটা করলে সবার সমর্থন বেশি পাবে না, কারণ সত্যের সমর্থন কম হয়। আমার দরকার নেই সেই হ্যানিম্যানের 153। গুণগত মান যদি হয়, তাহলে আপনি মনে রাখতে ভাবতে পারেন, জেন কাঞ্জিলাল বোরিক অ্যান্ড ট্রাভেলসকে ক্ষমা চাইতে বাধ্য করেছিলেন, একা 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 লড়াই করে তাকে ক্ষমা চাইতে বাধ্য করেছিলেন। তারা অনেক প্রলোভন দেখিয়েছিলেন, জেন কাঞ্জিলাল প্রলোভন মানেননি। তার কাছে হার স্বীকার করতে তিনি বাধ্য হয়েছেন, তাকে আইনি ভয় টয় অনেক কিছু দেখানো হয়েছে, তিনি কিন্তু হার মানেননি। আমার আরেক গুরু ডক্টর কেসি দাস, তিনি কেস করেছিলেন, মামলা করেছিলেন কারো এগেনস্টে, ওখানকার রেওন মিলের এগেনস্টে, ওনার টাকা ভিজিট অ্যাপ্রুভ করেনি বলে। শেষে হাতে পায়ে ধরে এসে তিনি মানে রক্ষা পেয়েছেন। ফলে ব্যাপার হচ্ছে যে এইসব মানুষও তো আমরা পেয়েছি জীবনে, যারা সত্যের জন্য সব বাজি রাখতে পারে। সেই জন্যই তো অর্গাননটা হ্যানিম্যান লিখেছেন। অর্গানন সব কথা পড়া ছেড়ে দেন, আগে অডিস সাপেরিটা বোঝুন, অন্তরে গ্রহণ করুন। এই অডিস সাপেরি যদি গ্রহণ না করতে পারে, দরকার নেই, হোমিওপ্যাথি ছেড়ে দেন, আলু পটল বিক্রি করে অনেক বেশি ইনকাম হবে, অনেক বেশি করা যাবে। এবার যে 12 নম্বর অ্যাফোরিজম, রোগ সৃজনী শক্তি দ্বারা আক্রান্ত প্রাণশক্তি নিজেই রোগ উৎপাদন করে। সুতরাং রোগজ যে বিকৃতি সমূহ আমাদের ইন্দ্রিয় গোচর হয়, একই সময় ইন্দ্রিয় গোচর বলতে কিন্তু এই যে আমরা যে বিভিন্ন রকম ল্যাবরেটরি টেস্ট গুলো করি, এটাও কিন্তু ইন্দ্রিয় গোচরের মধ্যেই পড়বে। কিন্তু এটা ইন্দ্রিয় গোচরের বাইরে তখন ছিল না, তাই তিনি বলেননি। তার মানে তখনকার ডাক্তাররা কোন পর্যায়ের ডাক্তার ছিলেন, যে তারা কিন্তু এগুলো বুঝতে পারতেন। ভাবা যায় তারা কোন পর্যায়ে ছিলেন, আমরা তো কিছুই নয়। একই সময় সমস্ত আভ্যন্তরীণ পরিবর্তনগুলি প্রকাশ করে, যা এক কথায় সমগ্র রোগটিকে বোঝায়। তাহলে এই যে সিমটম নিয়ে সমগ্র রোগটাকে বোঝাচ্ছে, এইটার কথা কি 3 নম্বরে বলেছেন? এই নলেজের কথা বলেছেন কি? কখনই বলেননি, বলতে পারেন না। এবার হচ্ছে 13 নম্বর সূত্র থেকে, যে সকল রোগ শল্য চিকিৎসার যোগ্য নয়, সেই সব রোগের ক্ষেত্রে মানব শরীর এবং প্রাণশক্তি হইতে পৃথক কোনো বস্তু কল্পনা হচ্ছে অযৌক্তিক অবস্থা। এই ভাবনায় অ্যালোপ্যাথিকে এক দারুণ ক্ষতিকর চিকিৎসা পদ্ধতিতে পরিণত করেছে। দারুণ কথাটা কিন্তু এখানে হ্যানিম্যান বলেছেন। দেখুন, ওখানে ওদের কি হচ্ছে, প্রত্যেকটা রোগকে কিন্তু আলাদা একটা আইডেন্টিটি দেওয়া হয়। এটা এই রোগ, এই রোগের চিকিৎসক, এটা এই রোগের চিকিৎসক। এইবার দেখা যাচ্ছে কি, ধরুন একজন থাইরয়েডের পেশেন্ট আছে,
একজন প্রেশারের রোগী আছে আর তার সঙ্গে তার হয়তো সুগারের রোগী আছে, তাহলে এবার স্পেশালিস্ট কারা দেখবে? সুগার দেখবেন, থাইরয়েডের রোগী থাইরয়েড স্পেশালিস্ট থাইরয়েড দেখবেন, আর প্রেশারের স্পেশালিস্ট তিনি প্রেশারের দেখবেন, তিনটে দেখবেন। এই যে তিনটে দেখা, এই তিনটে ওষুধের যে মিউচুয়াল অ্যাকশন হবে সে সম্বন্ধে কোনো ডাটা নেই। ওরা যে বিজ্ঞানে গর্ব করেন যে আমার ওষুধে এই ডাটা আছে, এই ডাটা বৈজ্ঞানিকভাবে আমি তৈরি করলাম, তৈরি করে আমি কি করলাম না, আমি এই ডাটা এই ভালো করে এই মন্দ করে এইসব করলেন, করে টোরে আলটিমেটলি কি হচ্ছে? আলটিমেটলি পেশেন্টের তো সর্বনাশ হচ্ছে। কেন সর্বনাশ হচ্ছে? গোলমালটা কোথায়? নীতির জায়গাটা গন্ডগোল। আপনি মনে রাখবেন যে অন্যান্য মেডিসিন তারা ডিজিজ প্রোডাক্টের উপর কাজ করে। ডিজিজ প্রোডাক্ট কথাটা ভালো করে শুনুন, ডিজিজ প্রোডাক্টের উপর কাজ করে। হোমিওপ্যাথি কিন্তু ডিজিজ প্রসেসের উপর কাজ করে। এইটা ফান্ডামেন্টাল। ডিজিজ প্রসেসটা কার দ্বারা তৈরি হয়? ফ্রম সিকনেস। সিকনেসের প্রোডাক্ট হচ্ছে ডিজিজ। যে ডিজিজগুলো আমরা প্র্যাকটিস অফ মেডিসিনে পড়ি বা আলটিমেট অফ দ্য ডিজিজ যেটাকে এক কথা বলা যেতে পারে, সেটা আমরা পড়ি, সেই ল্যাবরেটরিতে যেটা পাই সেইগুলোর কথা বলছি। তাহলে এই যে ডিজিজ প্রোডাক্ট, যেমন ধরুন আপনার সুগার হয়েছে, ওষুধ খান, ওষুধ খাওয়া দেখবেন আপনি ঘন্টা কয়েক পরে দেখবেন আমাকে ব্লাড রিপোর্ট করে দেখিয়ে দেবে আপনার সুগার নর্মাল, চললো নর্মাল। এইবার তারপরে কি হলো? বছর 3 বাদে ওই ওষুধে হলো না, ওর থেকে আরেকটা ওষুধ দিয়ে তারপর নর্মাল দেখাবে। হ্যাঁ, এটা তো এক ধরনের প্রতারণা। কিরকম প্রতারণা? শিয়াল পণ্ডিতের গল্প বলি। শিয়ালরা তো খুব চালাক, তো প্রচন্ড চালাক। এক কুমিরের বাচ্চা কি করেছে, তার অনেকগুলো বাচ্চা হয়েছে, তা সে কি করলো না, কুমিরের বললো যে হ্যাঁ আমার ছেলে একটু পড়াশোনা শিখবে তোমার কাছে, তুমি যদি শেখাও তাহলে খুবই ভালো হয়। এবার কুমির তো অত বোকা, অত বোঝেন নাই, তার যতগুলো ছেলে পেলে তাদের কাছে শিখতে দিল। তো শিয়াল কি করলো, কোনো জায়গায় আমাকে যেতে হবে না, আরামসে তাদের খেয়ে নিল, একটাকে বাঁচিয়ে রাখলো। যখন বেরিয়ে এসে বলে যে কি গো আমার ছেলে মেয়ে শিখছে, এই তো দেখো তোমার ছেলে, এই তো ছেলে এরা শিখছে, এখন খুব ভালো শিখছে। উনি ওই ছেলেকে দেখে সে চলে গেল। তো এখানেও ঠিক ওই রকম একটা ঘটনা ঘটে। আপনাকে কি দেখালো, রিপোর্ট করে দেখালো আপনার সুগারটা নর্মাল, আপনি আনন্দে ধেয়ে ধেই করে নাচতে নাচতে চলে গেলেন, আমার সুগার নর্মাল এসে গেছে, খুব ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো, নাচতে শুরু করলে। ঘটনাটা কোথায়? বন্ধ করে দেন, যেটা নিয়ে আপনি শুরু করেছিলেন তার থেকে বেশি সুগার আপনাকে শো করবে। তাহলে ব্যাপারটা কি? এটা তো এক ধরনের ভাওতাবাজি। এটাই চলছে। কেন চলছে? আমরা অক্ষম, আমরা যোগ্য নয়। হোমিওপ্যাথি করতে গেলে যে পরিশ্রম দরকার, যে সততা দরকার, যে বুদ্ধি আমাদের আছে, কারণ বদমাইশি বুদ্ধির অভাব আমাদের নেই, ওটা বাদই দিলাম, বুদ্ধিটা আছে আমাদের, এই দুটোই নেই আমাদের, সততাও নেই আর আমাদের পরিশ্রম করার ইচ্ছেও আমাদের নেই। তো ফলে আমরা কি করে এগোবো? আমি এই জুনিয়রদের এই কথাগুলো কেন বলছি? কারণ তারা যাতে বিপথে না পরিচালিত হয়। আপনারা যে এতদিন ধরে শিখলেন, বিপদে পরিচালনা করার প্রচুর লোক আছে আপনাদের, টোপ দিয়ে আপনাদের মাথাটা ধোলাই করে দেবে, মগজ ধোলাই করে দিয়ে সর্বনাশটি আপনাদের করে দেবে। তো আমাদের কাজই হচ্ছে, সে কেশিদাসের ভাষায় বলি, কেশিদাসের একটা কথা বলতেন, যত দস্যু রত্নাকর আছে নিয়ে আয়, আমি তাকে বাল্মীকি বানাবো। মানে স্যারের কাছে বলতাম স্যার এই করে 10টা ওষুধ দাও, ঠিক আছে ওকে নিয়ে আয়, ওকে আমি মানুষ করবো। এই যে বক্তব্যটা যেটা আমরা কিন্তু সেটাই বলতে চাই, আমরা সেই চেষ্টাটাই আমরা করে চলেছি, যেটা আমরা গুরুদের কাছে শিখেছি। এবার কি বলছে? আরোগ্যকর রোগ, এটা হচ্ছে 14 নম্বর সূত্রে। সর্বপ্রকার আরোগ্যকর রোগ কি হয় না, চিকিৎসকের কাছে আত্মপ্রকাশ করে, কষ্টদায়ক সংকেত চিহ্ন এবং মানে সাইন এবং সিমটমের দ্বারা সেটা করে। তার কি হচ্ছে, আরোগ্যদায়ক যে রোগগুলো আছে সেগুলো সবই কিন্তু আমাদের কাছে প্রকাশ করে। সেটা আমাদের তাহলে সময় দিয়ে দেখতে হবে, তবে তো আমরা বুঝবো। 15 নং সূত্রে কি বলছে? যে সূক্ষ্ম শক্তি আমাদের শরীরের ভিতরে অদৃশ্য থেকে আমাদের সজীব রাখে, সেই শক্তির বিকৃতির ফলে উদ্ভূত অসুস্থতা। এই দেখুন এখানে কিন্তু ডিজিজ তৈরির যে জায়গাটা, যেটা ডিজিজের যে কনসেপ্ট, ডিজিজ প্রোডাকশনে দুটো, ওটা ওয়ার্ল্ডের সঙ্গে হ্যানিম্যানের বা হোমিওপ্যাথির মিলছে না। তাহলে কি হচ্ছে, এইখান থেকে কি হলো, যে এই শক্তির বিকৃতির ফলে উদ্ভূত অসুস্থতা এবং সেই শক্তির দ্বারা উৎপাদিত বর্তমান ইন্দ্রিয়গোচর লক্ষণ সম একক পূর্ণতা প্রাপ্ত হয়, তারা এক ও অভিন্ন। এরপরে আর কিছু বলার নেই। এইবার এসে যাক, তাহলে এই যে অর্গানন থেকে আমি যেগুলো তুলে ধরলাম,
সেখান থেকে আমরা ডিসিশন কি আসতে পারি? উপরে আলোচনা থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে হোমিওপ্যাথিক রোগ সম্পর্কে ধারণা কখনোই প্র্যাকটিস অফ মেডিসিন বা প্যাথোলজি নয়, বরং প্রত্যেক রোগের অস্বাভাবিক লক্ষণ সমষ্টি চিকিৎসকের লক্ষ্য হতে পারে। বিশেষ কৌশল দ্বারা রোগ লক্ষণ দূর করিয়া আরোগ্য সাধন করেন এবং পূর্বের স্বাস্থ্যে ফিরিয়ে আনেন। এইবার হচ্ছে আমার ব্যক্তিগত যুক্তি। আমরা ওষুধ প্রয়োগ করি, ওষুধের যে জ্ঞান, ওষুধের জ্ঞান আমরা কি করে পেয়েছি? বাই ড্রাগ প্রুভিং। পৃথিবীতে একমাত্র হোমিওপ্যাথিতেই সুস্থ মানুষের উপর ড্রাগ প্রুভিং করা হয়েছে, আর কেউ এই করার সাহস দেখাননি। তাহলে কি হচ্ছে, ড্রাগ প্রুভিং এর উপর ভিত্তি করে আমরা যে লক্ষণ সমষ্টি পাবো সেইটাকে আমরা কিন্তু ডিজিজ বলছি, যদিও ডিজিজ কথাটা সঙ্গে আমাদের গুলিয়ে যায় যে কোন ডিজিজ বলছে, অ্যাকচুয়ালি এটা সিকনেস। তাহলে এই যে ডিজিজ যেটা পাবো সেটার উপর ভিত্তি করে আমরা চিকিৎসা করবো। এবার প্র্যাকটিস অফ মেডিসিনের নলেজ কোথায় লাগবে সেটা পরে আলোচনা করব, লাগবে তো অবশ্যই। এবং তাহলে কি হচ্ছে যে এইখানে আমি যেটা বলতে চাইছি যে এবার প্র্যাকটিস অফ মেডিসিন সম্পর্কে আমার কিছু বক্তব্য, সেটা হচ্ছে যারা এটা বক্তব্যটা কিন্তু সবার জন্য নয়, যারা বলেন যে নলেজ অফ ডিজিজ মানে প্র্যাকটিস অফ মেডিসিন, তাদের কাছে এটা আমি ছুড়ে দিতে চাই। প্রথম কথা হচ্ছে কি, হোমিওপ্যাথির ক্ষেত্রে যে কোনো ওষুধ প্রয়োগ করতে গেলে বা ডিজিজ সিমটম যাই বলি না কেন, সেটা মেটামেডিকের স্থান থাকতে হবে। মেটামেডিকেরা কোথা থেকে পেয়েছি? না, আমরা ড্রাগ প্রুভিং করে পেয়েছি। প্র্যাকটিস অফ মেডিসিন কি ড্রাগ প্রুভিং করে হয়েছে? হয়নি, হয়নি ড্রাগ প্রুভিং করে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে যে ড্রাগ প্রুভিং করে হয়নি, তাহলে এইটা হচ্ছে প্রথম শর্ত। তাহলে ড্রাগ প্রুভিং এখানে হচ্ছে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে প্র্যাকটিস অফ মেডিসিনে আপনি যে রোগটা চিকিৎসা করতে, যে কোনো একটা রোগ, তার ক্লিনিক্যাল ফিচার্স, তার ডিউরেশন, অনসেট, তার ক্লিনিক্যাল ফিচার, প্যাথোলজিক্যাল ডাটা সবই পড়লেন, আপনি জানলেন বটে, কিন্তু ব্যাপার হচ্ছে ওই রোগের এগেন্স্টে আপনি তার পারসিস্টি কি পাবেন? ওখানে পাবেন না। ফ্যামিলি হিস্ট্রি আজকাল কিছু কিছু ক্ষেত্রে দেয় ফ্যামিলিতে এই রোগটা ছিল এই পর্যন্ত। আজকাল একটু যারা উন্নত আছে তারা জিন তত্ত্ব নিয়ে জিনের অমুক জিনে তমুক ছিল এসব বলছে। বললে তো হবে না, ওটা তো ওই বড় বড় কথা তো বললে হবে না, ওইটাকে কাজে লাগাবার ক্ষমতা দেখাও, তবে তো মানবো। হোমিওপ্যাথের সঙ্গে হোমিও পণ্ডিতের পার্থক্য এইখানেই। হোমিও পণ্ডিতরা কম জানেন না, অনেক বেশি জানেন, তারা অনেক পড়াশোনা করেন, অনেক বুদ্ধিমান, কিন্তু যদি ফিলোসফিটা না বোঝেন, সমন্বয় করতে পারেন না, তিনি কি করেন? গন্ডগোল পাকান বেশি। এবার হোমিওপ্যাথের কাজটা হচ্ছে কি, যে সর্বশাস্ত্রটাকে একটা তার ক্রিমটাকে আমি ফিলোসফি আন্ডারে এনে সেখান থেকে আমি একটা সমন্বয় সাধন করে একটা স্টেরাইল প্রেসক্রিপশন আমরা করব। সরি, ভুল বললাম, স্টেরাইল না, ভুল বলে ফেলে, সরি, সেটা একটা সঠিক প্রেসক্রিপশন করব। তাহলে এইবার আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা পড়লাম, এখান থেকে আশা করি আমার বন্ধুদের বা জুনিয়র যারা উপস্থিত আছেন তাদের কিন্তু অনেকটাই পরিষ্কার হয়েছে বলে আমি মনে করি। এবার আমি আসছি এবার দেখুন ডিজিজ কনসেপ্ট সম্বন্ধে। দেখুন একটা জিনিস আগেই বলেছি আমি, যে অন্য চিকিৎসা ব্যবস্থা কি করে, এটা একটা আলাদা করে প্রত্যেকটা আলাদা আলাদা কোটা আছে, আলাদা আলাদা একটা তার ভাব আছে, আলাদা আলাদা সাবজেক্ট আছে। ডিজিজকে একটা আলাদা করে স্বতন্ত্র পরিচয় দেওয়া হয়, স্বতন্ত্র পরিচয় দেওয়া হয় ডিজিজকে। ধরুন আপনি একটা জিনিস দেখলেন, কি দেখলেন, ধরুন আপনার একটা এই রিসেন্ট একটা ঘটনা আপনাকে বলছি, একটা শ্বাসকষ্টের পেশেন্ট বলছি, শ্বাসকষ্টের পেশেন্ট, তা যথারীতি সে ইনহেলার নেয়। তো তাকে ওষুধ দেওয়ার পর কি হলো, তার বহু আগে সে ওষুধ দেওয়ার সঙ্গে সঙ্গে হয়নি, বছর অনেক পরে হয়েছে অবশ্য, বহু আগে তার যে স্কিনে কিছু অ্যালার্জি বেরিয়েছিল সেগুলোকে ওরা সারিয়েছিলেন। সেই অ্যালার্জিটা ভয়ঙ্কর আকারে বেরিয়ে, আমি তাকে বলেছিলাম এটা বেরোলে সহ্য করতে হবে, বলে আমি বাঁচিয়ে দিন এই অল্প বয়স মেয়েটার, সারা জীবনই হাঁপানি বিয়ে দেবো কি করে। এই যে বেরিয়ে আসলো,
বেরিয়ে আসার পর কি হলো, ওটা সেরে গেল। এরকম ঘটনা আমাদের সিনিয়র যারা তারা অনেকেই দেখেছেন। তাহলে প্রশ্ন হচ্ছে, এই ডিজিজটায় আগে স্কিন ডিজিজ ছিল সেটা একটা আলাদা ঘটনা তারা মনে করেন, তারপরে যে এই যে তার ইয়েটা হলো, শ্বাসকষ্ট হলো, এটাকে তিনি আলাদা বলে মনে করেন। স্কিন ডিজিজ হলে স্কিন স্পেশালিস্টের কাছে পাঠানো হবে, সেই অনুযায়ী চিকিৎসা হবে। আর তার যদি শ্বাসকষ্ট হয় সেখানে তার চেস্টের স্পেশালিস্টের কাছে পাঠাবে। এই যে স্পেশালিস্ট সিস্টেম অফ মেডিসিন, সেখানে জ্ঞানের কোনো সীমা নেই। স্কিন ডিজিজের উপরে বই আপনি চাপা পড়ে যাবে, বা তার ওই চেস্ট স্পেশালিস্টের উপরে বই, আজকাল তো পালমোলজিস্টও হয়েছে, মানে একটা একটা করে ভাগ হচ্ছে আর কি। তো ফলে ব্যাপার হচ্ছে, এই যে বই, তাদের বই জ্ঞানের তো কোনো অভাব নেই, কিন্তু ফলাফলটা কি, একটার বদলে আরেকটা। তারা এটাকে মানবেন না, সেটা অন্য কথা। কিন্তু আপনি তো করে দেখিয়ে দিচ্ছেন। কি দেখলেন, ডিজিজের যদি ওটা সত্যি সত্যি আলাদা পরিচয় হয়, তাহলে স্কিনটা বেরিয়ে আসলে ওটা চলে গেল কি করে? তার মানে মেটাস্টেসিস অফ দ্য ডিজিজ, একটা ডিজিজ একটা থেকে একটা রূপান্তরিত হচ্ছে, এইভাবে কমপ্লিকেশন গুলো তৈরি হচ্ছে। এবং আজকাল যে সোকল এমার্জেন্সিস, যেগুলো এমার্জেন্সির মূল কারণ এই সাপ্রেশন। এবার এই কথাটা আনলাম, এইবার জুনিয়র বন্ধুদের একটু বলি ভাই, সাপ্রেশন, হোমিওপ্যাথিতে সাপ্রেশন, প্যালিয়েশন এবং কিওর, তিনটেই কিন্তু আছে, যেটা অন্য প্যাথিতে নাই। অন্য প্যাথিতে সাপ্রেশন প্যালিয়েশন বলে কিছু নেই। আপনারা এই যে ফলো আপ যেটা বইটা পড়ছেন, যেটা ওই ইয়ের উপরে, কেস টেকিং এর উপরে, সেখানে ফলো আপে বিস্তারিতভাবে সাইন লিখেছে। এবং সেখানে দেখবেন, সেখানে থেকে আমি বুঝতে পারি এটা কিউরেটিভ অর্ডার যাচ্ছে না প্যালিয়েটিভ হচ্ছে, সাপ্রেশন হচ্ছে, আমি চট করে বুঝে যাবেন। এটা যদি আপনি না বুঝতে পারেন, তাহলে কিন্তু আলটিমেটলি আপনি কিন্তু ওই রকমই করবেন, মানে সাপ্রেশন প্যালিয়েশন হলেও বলবেন কিওর হয়ে গেছে। কিওর হতে গেলে ল ফলো করে কিওর হতে হবে। মজাটা দেখুন, কি অদ্ভুত বাঁধুনিটা দেখেছেন? হ্যানিম্যান কি বাঁধুনি আমাদের দিয়ে গেছে! এখান থেকে নড়বার ক্ষমতা আমাদের নেই, আর হোমিওপ্যাথি যে বিজ্ঞানটা, সেটা প্রকৃতির নিয়মের উপরে, প্রকৃতির বিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত। সেখানে আমরা তাকে পরিবর্তন করব কি করে? বরঞ্চ এটাকে ভালো করে বোঝার চেষ্টা করতে হবে, বুঝলে আমরা অনেক কিছু করতে পারবো। এবার প্র্যাকটিস অফ মেডিসিন সম্বন্ধে আজকে আমি আসতে পারবো না, তবু আমি একটা প্র্যাকটিস অফ মেডিসিন একটু ছোট্ট করে আপনাদের একটা জায়গা আমি বলে দিই। এটা পরের দিন আমি ডিটেলস আলোচনা করব সুযোগ পেলে, আজকে বেশি টাইম নেই, অলরেডি টাইম হয়ে এসছে। সেটা হচ্ছে কি না, এই যে আমরা এই যে আপনারা অ্যানাটমি পড়েছেন, জাস্ট উদাহরণ দিলাম, অ্যানাটমি পড়েছেন, এমব্রায়োলজি পড়েছেন। এমব্রায়োলজি না পড়লে অ্যানাটমি ভালো বুঝতে পারবেন না। এই যে এমব্রায়োলজি পড়েছে, সেখানে দেখুন আমাদের এমব্রায়োলজিতে কি আপনি তিনটে লেয়ার পাবেন: এক্টোডার্মাল লেয়ার, মেসোডার্মাল লেয়ার আর এন্ডোডার্মাল লেয়ার। এক্টোডার্মাল লেয়ার হচ্ছে কি সোরা, এক্টোডার্মাল থেকে মূলত স্কিন এবং নার্ভ এগুলো সব উৎপন্ন হয়। মেসোডার্মাল যেটা আছে সেটা হচ্ছে, মেসোডার্মাল হচ্ছে আপনার ইয়ে না সিপিলিস, মেসোডার্মাল থেকে বোন, তারপর বিভিন্ন রকম গ্ল্যান্ডুলার স্ট্রাকচার গুলো, এগুলো পড়ে নেবেন। এইগুলো সব ওই মায়াজমের অ্যাটাকের প্রবণতা থাকে ওখানে। তাহলে দেখতে পাচ্ছেন যে এখান থেকে কি আমি অ্যালার্ট সাবজেক্ট থেকে কি এগুলো আমি বুঝতে সুবিধা করবো না? আমার বুঝতে সুবিধা হবে না? অবশ্যই হবে। বাট স্টাডিটা করতে হবে হোমিওপ্যাথির দৃষ্টিভঙ্গিতে। আমি এটা পরে সুযোগ পেলে আরো ডিটেলস বলবো। আমি জাস্ট একটু আপনাদের টাচ দিয়ে রাখবো, এতক্ষণ তো শুধু মানে ওই প্র্যাকটিস অফ মেডিসিনকে অনেক কিছু বলে ফেললাম। অনেকেরই একটা ভুল ধারণা যেতে পারে যে আমি বোধহয় এদের বিরুদ্ধে কথা বলতে চাইছি, তা নয় আদৌ। এবং ব্যাপার হচ্ছে কি, আমরা যে চিকিৎসা যখন করব, তখন কি আমরা কখনোই মানুষ এবং মন দেহের সমন্বয়ে গঠিত হয় এক একক সত্তা, সবসময় একটা ইউনিট হিসেবে দেখবো। হয় ইউনিট হিসেবে কেন দেখবো? একটু ভেবে দেখুন দেখি। এই যে আমরা যে জনগণ করি, আবন মানুষের জগৎ থেকে হিস্ট্রি মানুষের, সেই একটা কোষ বা একটা জাইগোট থেকে, জাইগোট আপনি এমব্রিওলজিতে পাবেন, জাইগোট তার বিভিন্ন ডিভিশন গুলো কিভাবে হচ্ছে সেগুলো আমরা পাবেন।
এই যে জাইগোট, একটা দুটো হ্যাপ্লয়েড কোষ মিলে একটা সিঙ্গেল কোষ হচ্ছে, সেখান থেকে জাইগোট। তার মানে কি এক থেকেই সবকিছু সৃষ্টি। এক থেকে যদি বহুমুখী হয়, তাহলে বহুমুখী লক্ষণ থেকে আমরা এক ওষুধে আসতে পারবো না কেন? এটাই তো প্রকৃতির নিয়ম। হ্যানিম্যান তো সেটাই করেছেন, কোনো গন্ডগোল নেই। আমি মানি কি না মানি, তাহলে হ্যানিম্যানের বয়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে এই যে একে আসা, বিষয়টা সোজা নয়। আপনি দেখুন সংসার যে করছেন, সংসারে শান্তি বজায় থাকে কখন? যখন আমরা এক হয়ে থাকতে পারি, ইউনিট হিসেবে থাকতে পারি, তখন কিন্তু আমাদের সংসারে শান্তি থাকে। আমরা যখন পাড়ায়, যখন আমরা সবাই মিলে এক হয়ে থাকতে পারি, তখন পাড়ায় তো শান্তি বজায় থাকে। দেশে যদি আমরা এক হয়ে থাকতে পারি, দেশে শান্তি বজায় থাকে। এই একটাই হচ্ছে সুস্থতার লক্ষণ, আর একের অধিক হলে পরে গন্ডগোলের লক্ষণ। কোনো ক্ষেত্রেই চলবে না। ফলে অ্যানিম্যানের যে শিক্ষা, যেটা এটা আপনি বাদ দিতে পারবেন না। এই যে পৃথিবীর সৃষ্টি, গ্রহ নক্ষত্র সৃষ্টি হয়েছে সূর্য থেকে ভেঙে হয়েছে, সূর্য তো এক থেকে হয়েছে। প্রকৃতির যে নিয়ম, এটাকে আপনি কি করে ভাঙবেন? ভাঙতে আপনি পারেন না কোনোভাবে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে কি, যে এই কি বলে ড্রাগ পুমিং যেটা হচ্ছে, ড্রাগ পুমিং সেই একটা মেডিসিন কি করানো হয়েছে। এখানে আপনাদের একটু বলে রাখি, অনেক নাম করা ডাক্তার আছেন যারা কান পলিফার্মেসি, মানে এক কৌশলে পলিফার্মেসি করেন। তারা কি করেন দেখবেন, খুব নাম করা লোক, কিন্তু আন্তর্জাতিক নাম করা লোকও আছে এর মধ্যে। অনেক পণ্ডিত লোক আছে, তারা হয়তো তারা পরীক্ষায় ফার্স্ট হয়েছেন, এরকম ঘটনা আছে। তাদের বিরুদ্ধে বলতে গেলে বুক কাঁপে, কারণ আমি তো পণ্ডিত নই, আমি তো হোমিওপ্যাথি। এই পণ্ডিতেরা কি করেন, আপনাকে 30 পোটেন্সি, 200 পোটেন্সি, 1M পোটেন্সি দিলেন, পরপর এটা 3 দিন খেতে দেয়। কেউ দেয় 30, 200, 1M, কেউ দেয় 1M, 200, 30। এইসব নিয়ে আমার লড়াই হয়েছে। আমি তো একবার মার খেতে খেতে বেঁচে গেছি, বহুত কষ্টে পালিয়ে এসেছি। আমি তাকে ধরেছিলাম, NIH এর প্রফেসর ছিল। তো ফলে এই যে ব্যাপারটা, যেটা এইখানটা কিন্তু আপনার সতর্ক হবেন। কেন বলছি এটা কানিক পলিফার্মেসি? কেন না, আমাদের হোমিওপ্যাথি পোটেন্সি কখনোই 30, 200, 1M একসঙ্গে করা হয়নি। এটা নির্দিষ্ট পোটেন্সি করা হয়েছে, এইটা হচ্ছে ব্যাপার। দ্বিতীয় নাম্বার হচ্ছে, এই পোটেন্সিতে তারা বলেন নাকি আরোগ্য হয়। আরোগ্য হলে কোন পোটেন্সি আরোগ্য করেছেন তিনি বলবেন কি করে? তাহলে আমাদের প্রথম সূত্রে যে কম্প্রিহেন্সিবল প্রিন্সিপালের কথাটা যে হ্যানিম্যান বলেছেন, এখানে কম্প্রিহেন্সিবল প্রিন্সিপাল, এই যে বোধগম্য নীতি, এটা এখানে মিলছে না। তারপরে আমি জুনিয়রদের একটা কথাই বলতে চাইছি, প্রতিটা মুহূর্তে অমরনাথ চক্রবর্তী বলে কেউ নাই। যাকেই গ্রহণ করবেন, অর্গাননটা ফেলে দেন, অর্গাননটাকে বুঝুন। অর্গাননকে, আমি সত্যি কথা স্বীকার করছি, আমি এই পৌর বয়সে এসে অর্গানন সব বুঝি না। বোঝার জন্য রেগুলার স্টাডি করি এবং প্রতিদিনই কিছু না কিছু শিখছি। অর্গাননটা হচ্ছে হ্যানিম্যানের সর্ব উৎকৃষ্ট লেখা। ফলে এটাকে আমি মনে করি আমাদের মতন বা আমার মতন সাধারণ মেরিটের পক্ষে এইটাকে ঠিক বোঝা আমার মনে হয় সম্ভব। কিন্তু আমরা বোঝার চেষ্টা করছি, আমাদের ওই যে ইয়েটা আছে, সততা আছে, পরিশ্রম করতে পারি। সেই জন্য পরিশ্রম করতে পারি বলে আমি এই চেষ্টাগুলো করে যাচ্ছি। তাহলে দেখা গেল কি, চিকিৎসা বিজ্ঞানের যে অমীমাংসিত বিষয় যেটা ছিল, সেটা হচ্ছে কি না, রোগ আরোগ্য এখনো পর্যন্ত হচ্ছে কি, সবই তো নিয়ন্ত্রণের বাইরে কেউ কি যেতে পারছে? কেউ যেতে পারছে না। এবং এই নিয়ন্ত্রণের মধ্যে কখন আসবে, যে ক্ষেত্রটা ইনকিউরেবল কেস হবে, সেইটা হচ্ছে আপনার অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। সেখানেও কিন্তু সিমিলিবাম, এই যে পদ্ধতি যেটা, সেই পদ্ধতিকে ত্যাগ করলে হবে না, পদ্ধতি সেই একই। ফলে আজকে আমি এইটুকুই বললাম। আমি আপনাদেরকে একটা সময় চাইছি, আপনার কষ্ট করে একটু যদি সময় দেন, শোনার সময় দেন, তাহলে আমি বাকিটা বলতে পারবো আরেকদিন। হ্যাঁ, এইটুকু বলে আমি আজকে শেষ করলাম। যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো রকম আপনাদের যোগ করা থাকে, শাইনি স্যার আছেন, আমি শাইনি স্যারকে বলবো যোগ করার জন্য। তা এবার আপনারা সেইটুকু করুন। সাগর, এসব বলতে গেলে তো মারামারি লেগে যাবে।
আমরা একটা সিমিলিমাম প্রেসক্রিপশন 50 মিলিসিমেরই দেই আর 70 দেই। সিমিলিমাম আমরা করতে পারি না, এখন তো কিছু কিছু করতে পারি, বেশি দেওয়াই যায় না। পেশেন্টকে ভয় পাই আমরা, আমি তো রীতিমতো ভয় পাই। আচ্ছা, আমার এইটুকু বক্তব্য শেষ হলো। কারোর প্রশ্ন আছে? আপনারা তো স্যারের কথা শুনলেন, কারোর কোনো প্রশ্ন থাকলে করেন। সম্ভবত কারোর কোনো প্রশ্ন নাই স্যার, কারণ হয় সবাই প্রচুর বুঝছে আর নাই কি কিছু। না স্যার, আমার একটু জানার ছিল স্যার। হ্যাঁ, এই যে কমেন্টে যে বিষয়টা লিখছেন 0/1 থেকে 0/6 পর্যন্ত রুগীকে একটার পর একটা খেতে দেন, এ বিষয়ে স্যার একটু যদি আলোকপাত করতেন ভালো হতো। আমি নাম্বারটা তো বলতে পারছি না, আমার বাংলা একটা অমরনাথ চক্রবর্তী বলে একটা ইয়ে আছে, ওখানে আমি জানেন তো ওই অর্গানের নাম্বার ভুলে যাই, মানে সেকশনের নাম্বার ভুলে যাই। ওখানে দেখবেন আরোগ্য বলে একটা আমার ইয়ে চলছে, ওখানে দেখবেন 248 হবে কি এরকম, আমি ঠিক এক্সাক্ট বলতে পারছি না, আমার লেখা আছে ওখানটায়। আপনি দেখবেন ওখানে হ্যানিম্যান বলছেন তো, এখানে সুটেবল ইন্টারভালের কথাটা বলেছেন, আরেকটা জায়গায় খুব দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, যতক্ষণ অ্যাকশন চলবে ততক্ষণ হ্যান্ডস অফ করে থাকতে হবে। এটা 6th এডিশনেই বলেছেন তিনি। আমি যেহেতু আমার মুখস্থ থাকে না, আপনি ওই জায়গাটা দয়া করে একটু দেখে নেন, এটা আমার অক্ষমতা, আমি আপনাকে বলতে পারছি না। আপনি পেয়ে যাবেন ওখানে, আপনি ওখানে পেয়ে যাবেন, অবশ্যই পেয়ে যাবেন। আমার লেখা আছে, ডাক্তার অমরনাথ চক্রবর্তী বলে বাংলা একটা লেখা আছে, বুঝলেন তো, একটা গ্রুপ আছে ওইখানটা। আপনি ইয়ে এক কাজ করুন, অমিয় দর্পণে গিয়ে আরোগ্য বলে একটা পাবেন, ওই আরোগ্যটা ক্লিক করে আপনি আপনার ওখানে চলে যেতে পারবেন। ওখানে গিয়ে একটু দেখে নিন, আমি কোনো ডিটেলস লিখেছি, একদম অর্গানন থেকে তুলে ধরে লিখেছি, এবং ওইভাবে দেওয়া যায় না 0/1 0/2, আমরা দিতে পারি না রে ভাই, আমরা দিতে পারি না, লাভ দিয়ে ওঠে। সিমিলিমা প্রেসক্রিপশন করতে পারলে বেশি দেওয়ার ক্ষমতা নেই আমাদের। আর একটা কথা মনে রাখবে, সেন্টিসিমাল 50 মিলিসিমাল দেওয়ার কিছু বিশেষ ক্ষেত্র আছে, প্রত্যেকটা ক্ষেত্র অনুযায়ী আমাকে দিতে হবে, না দিলে বিপদ হয়ে যাবে। আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন? হ্যালো, আমার কথাটা বুঝতে পেরেছেন? কাইন্ডলি একটু আমি দেখে নেন। হ্যাঁ, ওনার মাইক্রোফোনের সমস্যা আছে। আচ্ছা স্যার, যদিও বিষয়টা আসলে খুবই জটিল, তাহলে কিন্তু মানে খুবই বিস্তৃত আলোচনার ব্যাপার আছে। যেটা আপনি বললেন আর কি, যে সিমিলি কি ইয়ে হচ্ছে শততমিক এবং সহস্রতমিক, এগুলো দেয়ার কিছু ব্যাপার স্যাপার আছে, কিছু ক্ষেত্র আছে। আমার মনে হচ্ছে যে এই ক্ষেত্রগুলো বোঝাটা একটু মানে দীর্ঘ বিস্তৃত আলোচনার ব্যাপার। তো তবু আমাদের হচ্ছে যে এই উৎসুক মনকে কি একটু একটু শান্ত করার জন্য ন্যূনতম একটু হচ্ছে গিয়ে এখানে আলোকপাত করবেন কিনা স্যার? সেটা তো আজকের আলোচনার বাইরে চলে যাচ্ছে না, তা তো আলোচনার মধ্যে অবশ্যই। আমি একটা সোর্স দিচ্ছি আপনাকে। আমি কাঞ্জিলাল নিয়ে ডাক্তার তপন কাঞ্জিলাল এবং বিভা কাঞ্জিলালের উপর একটা লিখেছেন, একটা তার জীবনীর উপর লিখেছেন, ওই জীবনীর মধ্যে আপনি ওটা পেয়ে যাবেন। জীবনীর মধ্যে কোথায় অ্যাপ্লাই করতে হবে 50 মিলিসিমাল, কোথায় সেন্টিসিমাল অ্যাপ্লাই করতে হবে, সেই জায়গাগুলো ওখানে বলা আছে। আমি জায়গাটা বলে দিলাম। ঠিক আছে। হ্যাঁ, আপনি দেখুন, ভবিষ্যতে যদি সুযোগ পাই আমি এগুলো নিয়ে করবো কাজ। আপাতত আজকের ক্লাসটা আপনার বুঝতে কোনো অসুবিধা হয়েছে কি? না স্যার, আজকের ক্লাসটা খুবই চমৎকার হয়েছে, আপনি সুন্দর করে বুঝিয়েছেন, ডিটেইলসে বলেছেন, এবং আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ স্যার। আপনারা অনেক পরিশ্রম করে শিখছেন, ভুল পথে যাতে পরিচালিত না হন সেই জন্যই আমার প্রচেষ্টা, কাউকে ছোট করা আমার উদ্দেশ্য নয়। এক্স্যাক্টলি স্যার। স্যার একটা বিষয় হচ্ছে যেটা আপনি বলেছেন, এবং আমরা হোমিওলজিস্টের থেকে বিষয়টা আমাদের কাছে অনেকটা ক্লিয়ার, কিন্তু যারা নতুন তাদের কাছে বিষয়টাতে একটা ঝামেলা থেকেই যায়। সেটা হলো অ্যাকচুয়ালি মায়াজমকে, ভাইটাল ফোর্সকে যতটা গুরুত্ব দেওয়া দরকার, সত্যিকার অর্থে আপনি যাদেরকে পণ্ডিত বলেন বা সত্যিকার অর্থে যারা পণ্ডিত, ওনারা কিন্তু এটাকে খুবই ইয়ে করেন, হ্যাঁ, ছোট করে দেখেন যে এগুলো তেমন কোনো ব্যাপার নয়। এমনকি অর্গান নিয়েও বলা হয় যে, আপনি স্যার যেটা বললেন আমরা সেটা অনুধাবন করেছি হোমিওলজিস্ট থেকে, এবং আপনার কথা আজকে আরো ভালো করে অনুধাবন করলাম।
যে অর্গাননে বিস্তর কথাবার্তা আছে, যেটা এখন আপনি আরো 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 সুন্দর করে সেটা উপস্থাপন করলেন, যে প্রত্যেকটা শব্দের ভিতরে কত শত কথা যে লুকিয়ে আছে, সেটা বারবার পড়ার পরে এটা কিন্তু বেরিয়ে আসে। কিন্তু অনেকেই অর্গানন নিয়ে কিন্তু অনুৎসাহিত করেন। তো এই বিষয়টা মানে আজকের এই আলোচনা থেকে যারা নতুন আছেন, আজকে যারা অনেকেই আছেন যারা নতুন, তাদের জন্য এটা সৌভাগ্যের যে তারা বুঝবেন যে অর্গাননটা সত্যিকার অর্থে আসলে কি। এখানে অল্প কয়টা সূত্র কেবল নয়, এখানে অনেক কথা লুকিয়ে আছে, প্রত্যেকটা শব্দের পেছনে অসংখ্য কথা লুকিয়ে আছে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই ক্লাসটা আমাদেরকে দেওয়ার জন্য। আমরা আমরা এতে করে অন্তত এই বিষয়টাতে আরো বেশি স্পষ্ট হয়েছে, যে অর্গানন হচ্ছে একটা সাগর। এখানে যে কয়টা সূত্র সংখ্যাতে সীমাবদ্ধ হয়ে গেলে চলবে না। প্রত্যেকটা সূত্রের ভেতরের জ্ঞানটাকে বের করে আনার প্রচেষ্টাটা জীবন চালিয়ে যেতে হবে। বাহ। এটুকু আজকে আমার এটা হচ্ছে কি আজকে সবচেয়ে বড় শিক্ষা স্যার। ধন্যবাদ। এবার আরেকটা কথা বলি ভাই, আমাদের অ্যালোপ্যাথি ডাক্তাররা কিন্তু প্যাথোলজি প্র্যাকটিস মেডিসিনকে যেরকম শ্রদ্ধা করে, আমরা ঠিক ততটা অশ্রদ্ধা করি আমাদের মায়াজম এবং অর্গাননকে, ঠিক উল্টোটা করি আমরা। ওরা দেখুন প্যাথোলজি ছাড়া কথা বলবে না, কত শ্রদ্ধা, এইটুকু আমাদের শেখার আছে ওদের কাছ থেকে। ওরা এমনি এমনি রাজত্ব করছে না, ওদের এত গন্ডগোল আছে, তাও ওরা রাজত্ব করে বেড়াচ্ছে। কারণটা কি? আমরা যোগ্য নই। থ্যাংক ইউ স্যার, আপনি খুব সুন্দরভাবে সবকিছু উপস্থাপন করেছেন। তবে স্যার ক্লাসের আগে আমার সাথে কথা হয়েছিল, স্যার জিজ্ঞাসা করছিল যে অর্গানন নিয়ে আলোচনা সবাই কি শুনবে বা কিভাবে গ্রহণ করবে। আমি অবশ্য স্যারকে আশ্বস্ত করেছিলাম যে আমাদের স্টুডেন্টরা অর্গাননকে অবশ্যই শ্রদ্ধা করে এবং শুনবে এবং এনজয় করে। যাই হোক, নাজিমউদ্দিন যে এতক্ষণ কথা বললে সেও আমাদের স্টুডেন্ট। এখানে আরেকটা বিষয় হচ্ছে, স্যারেরও কিছু স্টুডেন্ট আছেন, আপনি যাদেরকে নতুন বলছেন সবাই এখানে নতুন না, আসলে আমরা চিনি না তাই। ঠিক আছে, তো যাই হোক, আজকের ক্লাসটা খুবই ভালো হলো এবং দুর্দান্ত আলোচনা হয়েছে সংক্ষেপে এবং প্রাসঙ্গিক এবং খুবই গুরুত্বপূর্ণ। স্যারকে আমরা যে কারণে ইনভাইট করেছিলাম, তার এক্সপিরিয়েন্স থেকে শুরু করে যে জ্ঞান, সেটা শেয়ার করার জন্য, যেটা আমাদের সবসময় কাজে লাগবে। এবং আশা করি আমরা স্যারের কথা থেকে যেটা শিক্ষা নিয়েছি সেটা আমাদের বাস্তব জীবনে আমাদের প্রতিফলন ঘটাবো, এই প্রত্যাশা থাকছে আমাদের। শাহিন স্যার আছেন, স্যারকে কিছু বলবেন? আচ্ছা, যাই হোক, তাহলে আজকের মতো আমরা এখানেই বিদায় নিতে চাচ্ছি এবং আগামী রবিবার ইনশাল্লাহ আবার দেখা হবে, স্যারের ধারাবাহিক আলোচনা চলবে। ঠিক আছে, আর যে আলোচনা, সে আলোচনায় আসলে মন ভরে না, আরো 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 শুনতে ইচ্ছা করে, কিন্তু আমাদের সবকিছুরই লিমিটেশন আছে। এই কারণে আগামী রবিবার আবার ধারাবাহিক পর্বে আমরা শুনবো ইনশাল্লাহ। সাইফুর রহমান হাত তুলছিলেন। শাইন নেই বলে শাহিন ভাই আছেন হয়তো। জি জি, কি বললেন সাইফুর রহমান? স্যার হাত পড়ে গেছে স্যার, মনে হয়। ও আচ্ছা, এমনি উঠে গেছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন, এই প্রত্যাশা করছি। আগামী রবিবার আবার এই সময় দেখা হবে। সবাইকে শুভরাত্রি, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি বিদায় নিচ্ছি।